দেখেন, এই ভিডিওটা শুরুতে একটা ডিসক্লেমার দিয়ে নিতে চাই। সেটা হচ্ছে যে গত আগস্টে মাশরাফিকে নিয়ে যে কন্টেন্টটা করছিলাম এবং সেইটার প্রেক্ষাপটে যা যা হয়েছিল, এই পুরো ব্যাপারটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখে যদি ভুলে যেতে পারেন তাহলে এই কন্টেন্টটা কন্টিনিউ করতে পারেন, নতুবা আমার মনে হয় না যে এটা আপনি দেখলেই আমার প্রতি বিরক্তি বাড়বে। তো যাই হোক, সেই প্রসঙ্গ বাদ যাই। আমরা মূলত আজকে মাশরাফির জন্মদিন, মাশরাফিকে শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আমি একটু আলোচনা করতে চাই যে বাংলাদেশ ক্রিকেট দলে মাশরাফির ক্যাপ্টেন হিসাবে ভূমিকাটা আসলে কি মিথ ছিল, নাকি এটাকে নিয়ে যেভাবে ট্রল করা হয় সেটা সত্যি, নাকি আসলে বাংলাদেশ ক্রিকেট দলকে মাশরাফি কোনো নতুন স্তরে নিয়ে যেতে পারছেন, এইটা একটু আলোচনা করতে চাই। তো এখানে যেখান থেকে কথাটা শুরু করতে চাই, গত টি-20 বিশ্বকাপে রিশাদ, আমাদের লেগ স্পিনার, ও একটা ম্যাচে ভালো করার পরে ও সাংবাদিকদের বলল যে শান্ত ওকে বলছে যে তুই পারবি, এই বলায় ও ভরসা পেয়ে ও পারফর্ম করছে। এটা নিয়ে ব্যাপক ট্রল হলো সোশ্যাল মিডিয়ায় যে এই তুই পারবি আবার ফিরে আসছে। কারণ কি? কারণ হচ্ছে এই তুই পারবি কথাটা মাশরাফি বলতো তার ক্রিকেটারদের, আবার শান্ত বলল তার ক্রিকেটারদের। এখন এই জায়গায় মিলটা সবাই খুঁজে পেল কি, যে মাশরাফিও সো কল্ড নন পারফর্মিং ক্যাপ্টেন ছিল, শান্ত নন পারফর্মিং ক্যাপ্টেন, দুজনের কারোরই পাবলিক বিচারে ওই অর্থে পারফরমেন্স নাই, কিন্তু তারা শুধু ওই তুই পারবি দিয়ে টিকেছিল। এখন এই জায়গায় কতগুলো পারসেপশনের সমস্যা আছে। মাশরাফির পারফরমেন্স ছিল কি ছিল না সেটা আমরা একেবারে শেষ দিকে গিয়ে বলবো না, তার আগে আমরা দেখি যে তুই পারবি ব্যাপারটার ক্রিকেটে কতটা ভূমিকা আছে এবং বাংলাদেশের ক্রিকেটে কতটা ভূমিকা আছে। একটা যদি আপনি দেখেন তাহলে সারা পৃথিবীতেই এই ধরনের মোটিভেশনাল অধিনায়কত্বের একটা জায়গা আছে। যেমন সৌরভ গাঙ্গুলি ছিলেন, সৌরভ গাঙ্গুলি একটা গ্রুপ অফ ব্যাচের উপরে, বীরেন্দর সেহবাগ, হরভজন সিং, এরকম যুবরাজ সিং, এরকম একটা ব্যাচের উপরে এরকম আস্থা রাখতেন। তার ভিতরে সেহবাগের একটা ঘটনা শোনেন। সেহবাগ নিজেই এই একটা সাক্ষাৎকারে বলছেন যে সেহবাগকে উনি বলছিলেন যে তুই যদি টানা 13 ইনিংসেও শূন্য মারিস, তারপরে নিশ্চিত থাকিস তুই 13তম ইনিংসটাও খেলতে পারবি, তো কোনো সমস্যা হবে না, তুই শুধু নিজের খেলাটা খেলে যা। এর ভিতরে ওই কথা বলার থার্ড ইনিংসে গিয়ে টেস্টে সেহবাগ ট্রিপল সেঞ্চুরি মেরে দেন। এখন এই যে কনফিডেন্সটা দেওয়া, এই যে তুই পারবি বলা, এটার ক্রিকেটে একটা বিশাল রোল আছে। কারণ ক্রিকেট যতটা ফিজিক্যাল গেম, যতটা টেকনিক্যাল গেম, প্রায় ততটাই মানসিক গেম। ফলে পৃথিবীর যুগে যুগে এরকম ক্যাপ্টেনরা আসছেন যারা এইভাবে বিভিন্ন কথা বলে উদ্বুদ্ধ করছেন খেলোয়াড়দের ভিতর থেকে বেটারটা বের করে আনছেন। এখন বাংলাদেশে মাশরাফির তুই পারবি কথাটার ভূমিকা শুধু এই মোটিভেশনাল না, এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটটা বুঝতে গেলে আপনাকে 2014 সালে ফিরে যেতে হবে। 2014 সালে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে কী অবস্থায় ছিল সেটা একটু মনে করতে হবে। 2014 সালে শুরুর দিকে বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন মুশফিক। সেই সময়টা জাস্ট একটু চোখ বন্ধ করে ফিরে যান অথবা স্ট্যাটিস্টিক্সে যান, গিয়ে দেখেন যে বাংলাদেশ সেই সময়টা কী করছিল। সে সময় বাংলাদেশ ঘরের মাটিতেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারতেছিল, বিভিন্ন টুর্নামেন্টে হংকং, নেপাল এই জাতীয় দলের সঙ্গে হেরে যাচ্ছিল, আর বড় দলের বিপক্ষে তো বলাই বাহুল্য। বাংলাদেশ সে সময় প্রায় 2003 সালের ডিভাকাল টাইমে ফিরে যাওয়ার মতো একটা অবস্থা হচ্ছিল। সেই সময়টা আরও যেটা বাজে ছিল সেটা হচ্ছে ড্রেসিং রুমের যে একেবারে নোংরা পরিবেশ, এটা একদম ওপেন সিক্রেট হয়ে গেছিল। আপনাদের মনে আছে সে সময় বিকেএসপি, নন বিকেএসপি, মুশফিকের আত্মীয়, আত্মীয়, এরকম নানা রকম কথিত গ্রুপিং আমাদের দলটাকে একদম আত্মবিশ্বাসহীন একটা অবস্থায় করে ফেলছিল। ড্রেসিং রুমে প্রায় কারোর সঙ্গে কারোর খুব একটা সুসম্পর্ক ছিল না। এর মতো একটা অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা মহা দুর্বিপাকে পড়ছিল। কাকে ক্যাপ্টেন করবেন? যাকেই ক্যাপ্টেন করবেন এই গ্রুপিং ব্যাপারটা থাকবে। সাকিবকে ক্যাপ্টেন করলে বিকেএসপি টিকে থাকবে, বিকেএসপি নন বিকেএসপি ব্যাপারটা টিকে থাকবে। রিয়াদকে ক্যাপ্টেন করলে ওই যে মুশফিক এবং তার আত্মীয় স্বজন, ওই ব্যাপারটা টিকে থাকবে। এভাবে আপনি যত অপশন দেখেন, তখন বাংলাদেশ দলের হাতে অপশন ছিল অ্যাকচুয়ালি আব্দুর রাজ্জাক অথবা শাহরিয়ার নাফিসকে ফিরে আনা। এবং রাজ্জাক যেহেতু দলেও বেশ কিছুদিন নেই, ফলে আসলে শাহরিয়ার নাফিসকে ফেরানো বা রাজ্জাককে আনা, এই ব্যাপারগুলো তখন খুব প্র্যাকটিক্যাল ছিল না। সেরকম একটা সময়ে একটা দারুণ কাজ করলো বিসিবি, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল সাউথ এশিয়ান গেমসে অংশ নিল। তো আপনারা জানেন গেমসের নিয়ম অনুযায়ী, অলিম্পিক বলেন বা যে কোনো গেমসের নিয়ম অনুযায়ী, প্রত্যেক দল মূলত খেলে হচ্ছে যুব দল। ক্রিকেট ফুটবলের এই দলগুলো খেলে যুব দল, কিন্তু সেখানে 3 জন বা 4 জন এরকম সিনিয়র খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকে।
সেই কোটায় ওই দলে মাশরাফিকে ইনক্লুড করা হলো এবং মাশরাফিকে ওই দলের ক্যাপ্টেন করা হলো। মাশরাফি কিন্তু 2009 সালে বাংলাদেশের ক্যাপ্টেন ছিল। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের শুরুতেই সেই ইনজুরিতে পড়লো, তারপরে আর টেস্টে ক্যাপ্টেন্সি করা হলো না এবং ইনফ্যাক্ট ওইটাই মাশরাফির শেষ টেস্ট হয়ে আসে। এরপরে লিমিটেড ওভারে মাশরাফি নামে ক্যাপ্টেন্সি করতো, কিন্তু অনফিল্ড আসলে ক্যাপ্টেন্সি করতো সাকিব, কারণ মাশরাফি 1 মাস উপস্থিত থাকতো, 3 মাস ইনজুরিতে থাকতো। ফলে ওই সময় অ্যাকচুয়ালি মাশরাফি ক্যাপ্টেন হলেও, ঘোষিত ক্যাপ্টেন হলেও ক্যাপ্টেন্সিটা করতো সাকিব। তার মানে মাশরাফিকে আমরা ক্যাপ্টেন হিসাবে ও অর্থে দেখিই নাই। 2009 সালে সামান্য কিছু ম্যাচে দেখছি। সেক্ষেত্রে মাশরাফিকে ক্যাপ্টেন করা একটা সারপ্রাইজিং ব্যাপার ছিল যে এত বছর পরে এসে সেই মাশরাফিকে কেন ক্যাপ্টেন করা হলো, এবং যেখানে 2013 সালে মাশরাফি রিটায়ার করে ফেলবে এরকম একটা গুঞ্জন বাজারে ছিল। সেই গল্প বলতে গেলে একটু বড় হয়ে যাবে। 2013 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রত্যাবর্তনের একটা কথা ছিল মাশরাফি, যে টেস্ট খেলে মাশরাফি সব ধরনের ক্রিকেটকে বিদায় বলবে, কারণ আর পারতেছিল না। 1 মাস ইনজুরিতে ভোগে, আবার খেলে 2 ম্যাচ, আবার ইনজুরিতে ভোগে, মানে একদম অনিয়মিত ছিল সে। এবং সেই উপলক্ষে সে কিন্তু 2টো ফার্স্ট ক্লাস ম্যাচও খেলছিল খুলনার হয়ে, যাতে সে ফিরতে পারে। তার আগে আবার ইনজুরিতে পড়ছিল, সেই ফেরাটা আর হয় নাই। ওই টেস্টে আর সেই ফেরাটা হয় নাই। তো যাই হোক, 2014 সালে মাশরাফি তখন মোটামুটি ফিট, দেখা যাচ্ছে কয়েক মাস ধরে মাশরাফি ইনজুরিতে পড়তেছে না। এরকম একটা অবস্থায় ক্রিকেট বোর্ড তাকে সাউথ এশিয়ান গেমস বাংলাদেশ দলের ক্যাপ্টেন করে পাঠালো। এই সময়টায় বাংলাদেশ দল যখন ওই সাউথ এশিয়ান গেমস খেলতে চলে গেছে, এই সময়টায় আমি একটা ঘটনার সাক্ষী হলাম। না, আমার জীবনে তেমন কোনো ব্রেকিং নিউজ বা নতুন কিছু সংবাদ মাধ্যমে জানাতে পারি নাই, কারণ আমার ওরকম সোর্স ছিল না, আমার ওরকম অ্যাবিলিটিও ছিল না যে তদন্ত করে কিছু খুঁজে বের করব। আমি খুবই ফিচারের লেখক টাইপের সাংবাদিক ছিলাম, মানে ওই অর্থে সাংবাদিকও না। তারপরেও একটা ঘটনার সাক্ষী হলাম, সেটা হচ্ছে কোনো একটা প্রেস কনফারেন্স বা কিছুর পরে আমার কোনো লেখা ছিল না, ওই কি একটা কারণে সম্ভবত লিখতে হবে না বা এরকম কিছু একটা ছিল, আমার ঠিক মনে নেই। বাকি সব সাংবাদিকরা লেখায় ব্যস্ত প্রেস বক্সে। আমি ওই ড্রেসিং রুমের সামনে এসে দাঁড়ায় পরিচিত 2-1জনের সঙ্গে কথা বলতেছি। ওর ভিতরে ওখানে 2-1জন খেলোয়াড় ছিলেন, 2-1জন কর্মকর্তা ছিলেন। হুট করে দেখি পাপন ভাই, তখনকার বোর্ড প্রেসিডেন্ট, আরও কয়েকজন উইকেটের কাছাকাছি দাঁড়ায় কথা বলতেছেন। তো আমি হেঁটে গেলাম যে পাপন ভাইয়ের সঙ্গে একটু কথা বলে। আমার মাথায় ওই কোশ্চেনটা ছিল যে মাশরাফিকে কেন সাউথ এশিয়ান গেমসের দায়িত্ব দেওয়া হলো। গিয়ে কথায় কথায় পাপন ভাইকে ওটা জিজ্ঞেস করলাম। তো পাপন ভাই তখন বললেন যে দেখেন, আপনি একটা ভালো পয়েন্ট রেজ করছেন, আমরা আসলে ভাবতেছি যে বিকল্প কিছু করা যায় কিনা। তা আমি বললাম যে পাপন ভাই, তাহলে কি ওরে ক্যাপ্টেন করতে চান ন্যাশনাল টিমে? তো পাপন ভাই কীরকম লোক ছিলেন আপনারা যারা দেখেন নাই, পাপন ভাই হচ্ছে মানে বলতেন মুখে যে কিচ্ছু বলবো না, কিন্তু একটু ঠোকা দিলে সব বলে ফেলতেন। তো যাই হোক, পাপন ভাই বললেন হ্যাঁ, আমরা সেরকমই ভাবতেছি, ড্রেসিং রুমের অবস্থা তো বোঝেন। তো এই অবস্থায় আমরা কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বসছিলাম, সিনিয়র ক্রিকেটারের সঙ্গে, সাকিব, মুশফিক, রিয়াদ, এরকম কয়েকজনের সঙ্গে বসছিলাম। তো সবাই বলল যে আসলে এই মুহূর্তে দরকার হচ্ছে ড্রেসিং রুমে সবার আস্থা আছে এরকম একজন খেলোয়াড়কে। সে পারফরমেন্স কেমন সেটা জরুরি ব্যাপার না, জরুরি ব্যাপার হচ্ছে ড্রেসিং রুমের পরিবেশ ফিরানো এবং স্ট্র্যাটেজিক্যালি একজন ভালো ক্যাপ্টেন করা। তো আমরা সব সিনিয়রদের জিজ্ঞেস করছি যে সেটা কে হতে পারে। তো ওরা সবাই মাশরাফির কথা বলছে। এখন আমরা একটু এসএ গেমসে দেখতে চাই যে মাশরাফি আসলে কেমন দল চালায়, যদি ভালো চালায় তাহলে এটা পার্মানেন্ট হতে পারে। আমি ওখান থেকে হেঁটে চলে আসতেছি, মাহবুব আনাম ভাই আমার বললেন যে দেবো এটা আবার লিখে দিও না। পরে আমি বললাম যে ভাই, আমি শোনা গেছে জানা গেছে টাইপের একটা স্টোরি করব। পরে অফিসে এসে বললে আমার সম্পাদক মোতাহার হোসেন মাসুম বললেন যে এটা বড় করে লেখেন, এটা ব্রেকিং। তো আমরা বড় করে লিখলাম যে বিশ্বকাপে অধিনায়ক হচ্ছেন মাশরাফি, কোশ্চেন মার্ক দিলাম, দিয়ে এটা হেডিং করলাম। ও দেখা গেল আলটিমেটলি তাই হলো, জাতীয় দলের দায়িত্ব দেওয়া হলো মাশরাফিকে। এখন এই দায়িত্ব দেওয়ার প্রেক্ষাপটটা তাহলে আপনারা বুঝলেন। এবং এরপরে মাশরাফি কিছু পদক্ষেপ নিল হাতুরুর সঙ্গে আর মাশরাফি মিলে। যেমন এর আগে আমরা দীর্ঘদিন পর্যন্ত 1 পেসার, আধা পেসার এরকম খেলাচ্ছিলাম। মাশরাফি সেখান থেকে মাশরাফি হাতুরুর সিংয়ের জুটি 3 পেসারে চলে আসলো হুট করে দল নিয়ে, এবং সেটা সাকসেস পেলাম। জিম্বাবুয়ের বিপক্ষে আমরা সিরিজ জিতলাম ঘরের মাটিতে। তারপরে বেশ কয়েকটা তরুণ খেলোয়াড় বেরোয় আসলো, তাদের নিয়ে আমরা বিশ্বকাপ খেলতে গিয়ে কোয়ার্টার ফাইনালে গেলাম। ওখান থেকে দেশে ফিরে এসে আবার ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা 3টা সিরিজ জিতলাম। এর মধ্যে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলাম। মানে একের পর এক আমরা সাফল্য পেতে শুরু করলাম। এবং এগুলোর পিছনে একটা বড় ব্যাপার ছিল মাশরাফির এই অনুপ্রেরণা। দেখেন, ওই সময়কালেই আমি মাশরাফির বইটা বেরোয়
যেটার কাজ শুরু করছিলাম হচ্ছে 2013 সালে। তখন মাশরাফির বইয়ের প্রকাশনা অনুষ্ঠানটা হয়েছিল খুলনায়। ওটা জিম্বাবুয়ের বিপক্ষে একটা সিরিজ ছিল। ওই সিরিজের মাঝখানে একটা বিরতির দিনে মাশরাফির বইটা প্রকাশিত হয়। ক্রেডিট গোজ টু খালেদ মাহমুদ সুজন। উনি মূলত সব ক্রিকেটারকে ওখানে হাজির করছিলেন, টিমের সবাই, সাকিব আল হাসান টাসান সবাই ছিল এখানে। ও সবাই মিলেই এটা স্টেজে উঠে ওপেন করছিল। ও সেটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, যদিও আমি জানি এটা আমার জন্য তারা করেনি, তারা করছে মাশরাফির জন্য। এটুকু বোঝার মতো বুদ্ধি আমার আছে। ও তারপরেও এটা ভাবতে ভালো লাগে যে আমার একটা বই বা বাংলাদেশের সমস্ত সুপারস্টাররা এক জায়গায় দাঁড়ায় উদ্বোধন করতেছেন, এটা তো বিরাট ব্যাপার। হাতুরুস সিংয়ে ছিলেন, আরও যারা ছিলেন সবাই ছিলেন। কিন্তু আমি সেটা বলতেছি না, বলতেছি হচ্ছে ওইখানে তামিম, রিয়াদ, ওই অনুষ্ঠানে তাসকিন, এরা এক, এবং সাকিব ছিলেন প্রশ্নকর্তা। সাকিব মঞ্চের নিচে বসে বিভিন্ন প্রশ্ন করতেছিলেন মাশরাফিরা। তো যাই হোক, ওই আলোচনায় তামিম উঠছিলেন মঞ্চে কথা বলতে, রিয়াদ উঠছিলেন মঞ্চে কথা বলতে। দুজনই বললেন যে তাদের জীবনটারে বদলায় দিচ্ছে মাশরাফির এরকম কিছু কথাবার্তা এবং কিছু অ্যাটিটিউড। এবং তামিম তার ক্যারিয়ারটা যে শেষ হয়ে যাচ্ছিল সেখান থেকে মাশরাফি কীভাবে ফিরায় নিয়ে আসছে, রিয়াদ তার জীবনটাকে কিভাবে মাশরাফি বদলায় দিছে, তাসকিন বলল, দলের সবাই প্রায় এই ধরনের কথাবার্তা বলল। তো একটা জিনিস আমরা বুঝলাম যে না, মাশরাফির এই অনুপ্রেরণাদায়ী কথাবার্তা, এই মোটিভেশনাল স্টান্স এবং দলের যে সেফগার্ড হয়ে দাঁড়ানো, এই ব্যাপারগুলো দলকে একটা ইউনিটে পরিণত করতে পারছে। আমাদের ওই খেলোয়াড়দের উপরে তো সন্দেহ কখনোই আমাদের ছিল না, যে খেলোয়াড়দের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ ছিল না, কিন্তু সমস্যা ছিল তারা একটা ইউনিট হয়ে পারফর্ম করতে পারতেছিল না। সেই ব্যাপারগুলো শুরু হলো। সেই ব্যাপারে আমরা কিন্তু 2017 সাল পর্যন্ত, মানে যখন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেললাম সেই পর্যন্ত, 2014 থেকে 17 এই 3 বছর আমরা অসাধারণ সব রেজাল্ট পাইছি এবং অসাধারণ একটা ইউনিট হয়ে লড়াই করছে। এরা সবসময়, মানে সবসময় হয়তো সিরিজ জিততে পারে নাই বা সব ট্রফিতে ফাইনালে যেতে পারে নাই, কিন্তু দেখা গেছে যে এই টিমটা একটা সিঙ্গেল ইউনিট হিসাবে ঘুরতেছে। কোনো বিকেএসপি নন বিকেএসপি নাই, আত্মীয় অনাত্মীয় নাই, কোনো কিছু নিয়ে বিতর্ক নাই। এরা সবসময় হাসি মশকরা করতেছে। ওখানে একদিন আমার মনে আছে যে একটা মজার ব্যাপার হচ্ছিল যে ওই আপনার মাস্টার্স ক্রিকেটে খুলনা দলটা জিতলো, সাকিব আর মাশরাফি একসঙ্গে ওই খুলনার জয়ে দৌড়াচ্ছে মাঠের ভিতর থেকে আনন্দ করতে করতে, ওই ছবি ছাপা হয়েছিল বিভিন্ন পত্রিকায়। তো মানে খেলোয়াড়দের যে পারস্পরিক বন্ডিংটা একটা অন্য মাত্রায় চলে গেল। এবং এই সব কিছুর পেছনে কিন্তু ছিল ওই যে তুই পারবি ব্যাপারটা। সবসময় বাক্যটা ওই তুই পারবি ছিল না, সবসময় বাক্যটা ছিল যে অনুপ্রেরণা দেয়। এই যে টিমটা 2014 থেকে 17 পর্যন্ত যে টিমটা ডমিনেট করলো, এই টিমটার বেশিরভাগ খেলোয়াড় জ্ঞান হওয়ার পরে যে খেলোয়াড়টাকে আদর্শ হিসাবে দেখছে, যে খেলোয়াড়টাকে প্রথম প্রমিনেন্ট মানে স্টার হিসাবে দেখছে, সে হচ্ছে মাশরাফি। যেমন সাকিব আমাকে বলতেছিলেন ওই মাশরাফির বই উপলক্ষে যে মাশরাফি ভাই হচ্ছে আমাদের কাছে, মানে ও নিজের জীবনের প্রথম ক্যাম্প যেটা করছে, ট্রেনিং ক্যাম্প, সেটা ছিল নড়াইলে। সেইখানে সে মাশরাফিরে দূর আকাশের তারা হিসাবে দেখছে। তখন তার কোচ বলতেছিল যে মাশরাফিরে যে কৌশিক, তুই তো সবাইরে ছক্কা মারতে পারিস, এই যে আমার একটা ছোট্ট বাচ্চা আসছে মাগুরা থেকে, ওরে ছক্কা মারে দেখতো। মাশরাফি বোর্ড হয়ে গেছিলো। তা সাকিব বলতেছিল যে মাশরাফি ভাই হচ্ছে সেরকম একজন ফিগার যারে ছোটোবেলা থেকে স্বপ্নে দেখতাম। তো সেই লোকটা যখন ক্যাপ্টেন্সি নিল, সেই লোকটা যখন বললো যে তোদের দায়িত্ব আমার, তখন না আমরা সবাই সব কিছু ভুলে গেলাম, যে কার সঙ্গে কী শত্রুতা ছিল, কার সঙ্গে কী ছিল। আমাদের সবার কাছে মনে হয়েছে যে একটা কমনলি, ওই নিজেই বলতেছিল যে বাংলাদেশে এমন কোনো পেসার গত 10 বছরে জন্মায় নাই, পেস বোলিং শুরু করে নাই, যার হিরো মাশরাফি না। তো সেটা শুধু পেসার না, সব ক্রিকেটারের ক্ষেত্রে সেটা সত্যি ছিল। ফলে সেই হিরো যখন নিজেই ড্রেসিং রুমে দাঁড়ায় বলতেছে যে তোদের এই করতে হবে, আমার দেশের জন্য এইভাবে লড়তে হবে, তখন তারা সবাই নিজের প্রাণ দিয়ে দিতে প্রস্তুত। এরকম একটা ফিগার তাদের কাছে, আউট ফিগার ওই খেলোয়াড়দের কাছে, ওই খেলোয়াড়দের চাইল্ডহুড হিরো নিজেই। মানে এটা তুলনা করলে বেশি শোনাবে, তারপরেও বলি, মেসি যখন একটা কথা বলে আর্জেন্টিনার ড্রেসিং রুমে, ডিপল ম্যাকঅ্যালিস্টারদের, জুলিয়ান আলভারেজদের উপরে যে প্রভাব পড়ে, কারণ তাদের চাইল্ডহুড হিরো মেসি। ঠিক একই রকম ঘটনা ছিল ওই 2014-15 বাংলাদেশ দলটার ক্ষেত্রে সত্যি, কারণ এদের সবার চাইল্ডহুড হিরো হচ্ছে মাশরাফি। ফলে মাশরাফির মোটিভেশনাল কথা, শুধু তুই পারবি ব্যাপারটাই আসলে বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী ব্যাপার ছিল। এই ব্যাপারটা বাংলাদেশকে একটা নতুন ধাপে নিয়ে গেছিল। আমি সবসময় বলি 2014 থেকে 2017 বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় উত্থান পর্ব ছিল। দুর্ভাগ্যজনকভাবে 2017 থেকে 2019 এই সময়টায়
মাশরাফি আর কন্টিনিউ করা সম্ভবত উচিত হয় নাই, এবং এই সময় যাদের দায়িত্ব নেওয়ার কথা ছিল সেই পরের জেনারেশন মানে সৌম্য, লিটন, মুস্তাফিজরা ঠিক মতো দায়িত্ব নিচ্ছে বলে আমার মনে হয় নাই। ফলে আমরা 2017 থেকে এই 2021-22 পর্যন্ত আমাদের ওই উত্থান পর্বের ধারাবাহিকতাটা টিকে থাকে নাই। এখানে সমালোচনামূলক যেসব আলোচনা করা চলে এই মুহূর্তে আমি যেতে চাই না, এটা আরেকদিন কোনোভাবে করব যে আমাদের কেন ওই ধারাবাহিকতাটা টিকে থাকলো না, তো সেটা অন্য আলোচনা। কিন্তু মাশরাফির ওই তুই পারবি ব্যাপারটা বাংলাদেশকে একটা নতুন স্তরে নিয়েছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এইটা শুধু ট্রলের একটা বিষয় না, এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের একটা বাস্তবতা এবং ঐতিহাসিক বাস্তবতা। এর সঙ্গে আসেন আরেকটু টিকা যোগ করা যায়, সেটা হচ্ছে যে মাশরাফিকে আসলে মাইক ব্রিয়ারলির মতো নন পারফর্মিং ক্যাপ্টেন ছিলেন না, এটা ছিলেন না। সেই ব্যাখ্যাটা একটু দেই। হ্যাঁ, 2017 থেকে 2019 এই পর্বটাকে যদি দেখেন আপনি, তাহলে আপনার মনে হতে পারে যে মাশরাফি একেবারে বল হাতে কিছু না করেই ক্যাপ্টেন্সি করে গেছেন। বিশেষত এই ইমপ্রেশনটা তৈরি হচ্ছে 2019 ওয়ার্ল্ড কাপের কারণে। 2019 ওয়ার্ল্ড কাপে তিনি বল হাতে খুবই বাজে ছিলেন এবং মানে একটা মাত্র উইকেট পাইছিলেন পুরো টুর্নামেন্টে। মাশরাফির ওই এন্ড থেকে একটু সাপোর্ট পাইলে সাকিব যে অতিমানবীয় পারফরমেন্স করছিল, তাতে হয়তো বিশ্বকাপে আমরা আরেকটু বেটার রেজাল্ট করতে পারতাম। এমনকি সেমিফাইনাল খেলাটাও আমাদের জন্য খুব অসম্ভব ছিল না, কিন্তু সেটা হয়নি। মাশরাফি দুর্ভাগ্যজনকভাবে তার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ অবস্থায় ছিলেন 2019 বিশ্বকাপে। ফলে ইমপ্রেশনটা তৈরি হয়েছে যে মাশরাফি চিরকালই বোধহয় না খেলে শুধু ক্যাপ্টেন্সির জোরেই দলে থাকছেন। এই জায়গাটায় আপনি বিতর্ক করতে পারেন যে 2017 থেকে 2019-এ মাশরাফির দলে আসলে ক্যাপ্টেন ছাড়া অন্য কোনো ভূমিকা ছিল কিনা। দেখেন, সেক্ষেত্রে পাল্টা তর্কও আছে যে স্টিভোয়াও টানা 1-1.5 বছর পারফরমেন্স না করে দলে ছিল। এরকম অনেক ক্যাপ্টেনের উদাহরণ আপনি পৃথিবীতে পাবেন যাদের উল্লেখযোগ্য পারফরমেন্স না থাকার জন্য পরও লিডারশিপের কারণে তাদেরকে বহন করা হচ্ছে। তারপরও আমি এই যুক্তিতে যেতে চাচ্ছি না, আমি আলোচনা করতেছি বারবার 2014 থেকে 2017 এই ফেজের মাশরাফিকে নিয়ে। আপনি যদি দেখেন মানে পরিসংখ্যান আপনাকে এমন কিছু তথ্য দেবে যা শুনলে আপনি চমকায় যাবেন। 2017 থেকে 2019 এই 2 বছরেও কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় মাশরাফি 2 নম্বরে ছিলেন, মুস্তাফিজের পরেই 2 নম্বরে ছিলেন। ফলে মাশরাফির উপস্থিতি ওই সময় অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বাদ দেন 2017 থেকে 19-এর এই চ্যাপ্টারটা বাংলাদেশ বেশিরভাগ ম্যাচ খেলছে বাংলাদেশে ওই যে লো বাউন্স স্লো উইকেটে। ফলে মুস্তাফিজ আর মাশরাফি ইচ্ছামতো কাটার দিয়ে অনেকগুলা উইকেট পাইছে। এই তর্ক বিতর্কের কোনো শেষ নেই। কিন্তু 2017 পর্যন্ত যদি আপনি দেখেন, 2014 থেকে 17 পর্যন্ত, তাহলে এই সময়কালে কিন্তু বাংলাদেশের সত্যিই ওয়ান অফ দি বেস্ট পারফর্মার ছিলেন মাশরাফি। এই সময়ে আপনি স্ট্যাটিস্টিক্স খুলে দেখেন এবং সেই স্ট্যাটিস্টিক্সে দেখবেন মাশরাফি বাংলাদেশকে খুব গুরুত্বপূর্ণ সব ব্রেক এনে দিচ্ছে বোলার হিসাবে। ফলে বোলার হিসাবেও মাশরাফির উপস্থিতি নিয়ে এই 3 বছরে আপত্তি করার কোনো সুযোগ নেই। হি ওয়াজ এ গুড পারফর্মার, এই সময় বেস্ট পারফর্মার না হলেও হি ওয়াজ এ গুড পারফর্মার। এবার আসেন ক্যাপ্টেন্সি এবং এই পারফরমেন্স, এই দুটো তো বোঝা গেল। কিন্তু একটা জাতীয় দলের অধিনায়কের জন্য মোটিভেশনাল হয় কি শেষ কথা, নাকি ট্যাকটিক্যালি তাকে ভালো অধিনায়ক হতে হয়? অবশ্যই ট্যাকটিক্যালিও তাকে ভালো অধিনায়ক হতে হবে। এখন কথা হচ্ছে যে মাশরাফিকে আমরা ট্যাকটিক্যাল অধিনায়ক হিসাবে খুব বেশি কৃতিত্ব দিই না। এটা দায় খানিকটা আমাদের সাংবাদিকদের, যারা আসলে মাশরাফিকে নিয়ে শুধু আবেগ বিক্রি করে গেছি। আমি নিজেই তার মধ্যে একজন, যে মাশরাফিকে নিয়ে একটা পুরো বই লিখছি, এখানে ক্রিটিসিজম নাই, মাশরাফির সেই অর্থে কোনো ভালো বিশ্লেষণ নাই। মাশরাফির কোয়ালিটি নিয়ে কোয়ালিটি বিশ্লেষণ থাকার কথা ছিল, তো এগুলো কিছু নাই ওই বইটায়। ওই বইটায় আছে শুধু প্রশস্তি। এই ব্যর্থতা আমাদের, যে আমরা ঠিকমতো বিশ্লেষণ করে মানুষকে দেখাতে পারিনি যে ক্যাপ্টেন হিসেবেও সে কতটা যোগ্য। অনেকে হয়তো টুকটাক লিখছেন, কিন্তু সেটা হয়তো ফোকাস হয় নাই বলে একটা সাধারণ ধারণা হয়েছে যে মাশরাফির ক্যাপ্টেন্সি কোনো কোয়ালিটি না, কিন্তু সে শুধু ওই যে মোটিভেশনাল কথা দিয়ে ক্যাপ্টেন্সি করছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের অনফিল্ড ক্যাপ্টেন্সির হিসাব করেন, তাহলে বাংলাদেশের নিঃসন্দেহে সর্বকালের সেরা ক্যাপ্টেন সাকিব, কোনো সন্দেহ নাই। ও হচ্ছে ভালো ট্যাকটিক্যাল ক্রিকেট বোঝে এরকম লোক বাংলাদেশে নাই। বোঝে হয়তো আশরাফুল হচ্ছে একটু বেশি, কিন্তু ট্যাকটিক্যালি সেটা ইমপ্লিমেন্টেশনটাও সাকিব সবচেয়ে ভালো করে। এবং সেই ট্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন বা ক্রিকেট আন্ডারস্ট্যান্ডিং এখানেই যদি আসেন, আমি তাহলে সাকিবের পরেই মাশরাফিকে রাখবো। এখানে ছোট ছোট কিছু উদাহরণ আমি দিতে পারি, অন্তত 5-7টা উদাহরণ মাথায় আসতেছে এই মুহূর্তে। একটা ছোট্ট কথা বলি, সাকিবের রংপুরের বিপক্ষে মাশরাফির কুমিল্লার একটা ম্যাচ বিপিএল, সেখানে ওই হুট করে মাশরাফি ওই বিপিএলে ফ্লোটিং খেলতেছিল, মানে কোথায় ব্যাট করবে এটা প্রতিপক্ষ কখনোই জানতো না। হুট করে মাশরাফি 4 নাম্বার ব্যাট করে চলে আসলো, তখন ওভার নাম্বার 12 কি 13।
ও মাশরাফি ব্যাটিংয়ে চলে আসলো, কি হলো, হুট করে দেখলাম সাকিবকেও বোলিং চেঞ্জ করতে হলো। সাকিব বোলিং চেঞ্জ করে একটা স্পিনারকে আক্রমণে নিয়ে আসলো। মাশরাফি স্পিন অপারেশন চলতেছিল, হুট করে একটা পেসার আক্রমণে নিয়ে আসলো। মাশরাফি সেই পেসারের বলে প্রথম বলে একটা সিঙ্গেল টিঙ্গেল কিছু বের করলো না, ডাবল নিল, দ্বিতীয় বলে বোল্ড হয়ে গেল। মাশরাফি খেললো সব মিলে বোধহয় 5-6টা বল, এর ভিতরে স্পিনে যে কটা বল পেয়েছিল তার 2টো 4 মেরে দিয়েছিল। ম্যাচ হেরে গেল রংপুর, সাকিবের দল। পরে ইকুয়েশনে ম্যাচ হেরে গেল। ম্যাচ শেষে আমি সাকিবরে আমরা জিজ্ঞেস করলাম প্রেস কনফারেন্সে যে এই ম্যাচ হারায় ঠিক টার্নিং পয়েন্ট কোনটা ছিল। তো বললো মাশরাফির 4 নম্বরে ব্যাট করতে যাওয়া। তো খুব সারপ্রাইজড ছিলাম আমরা। আমি তখন পাল্টা কোশ্চেন করলাম যে মাশরাফি মাত্র 2টো 4 মারলো, আউট হয়ে গেল। তো বললো ট্যাকটিক্যাল জায়গাটা আপনারা বুঝবেন না, ট্যাকটিক্সটা দেখেন। মাশরাফি ভাই কী গেমটা খেললো আমার সঙ্গে, সেটা হচ্ছে যে 12-13 ওভারে আমাকে চালাতে হবে হচ্ছে স্পিন অপারেশন। আমি পেসার 2জন আমার হাতে মাত্র, এবং এই 2জনের ওভারগুলো সেভ করে রাখছি লাস্ট 4 ওভারের জন্য। 2-4 ওভার 2জন করবে। এখন মাশরাফি ভাই আসা মাত্র, যেহেতু মাশরাফি ভাই পেস খেলতে পারে না, একটা মোটামুটি প্রতিষ্ঠিত ধারণা, আপনারাও জানেন যে মাশরাফি ব্যাটসম্যান হিসেবে পেস খেলতে খুব স্বচ্ছন্দ বোধ করে না, বিশেষত ইনজুরিগুলোর পরেও পেস খেলায় অনেক থাকে, শেকি থাকে, একটু ভয়ও পায় শট করতে, ফলে উল্টাপাল্টা ব্যাট চালায় আউট হয়ে যায় পেস বোলিং খেলতে গেলেই। এটা প্রতিপক্ষ অধিনায়ক সাকিব জানে যে মাশরাফির দুর্বলতা কী। মাশরাফি এসে স্পিনার ভাগে পাইছে 4-5 বল, পাওয়ার পরেই ইমিডিয়েট ইফেক্টে সাকিবের তখন 2টো করণীয় ছিল। এক হচ্ছে স্পিনারই চালায় যাওয়া এবং পিটানি খাওয়া। কারণ লোকাল যে স্পিনাররা আছে এরা মাশরাফির সামনে বল করলে সবাই মার খাবে, ছক্কা মারতেই থাকবে, ও মারতেই থাকবে, প্রতি ওভারে 3-4টা করে ছক্কা মারবে। এই সুযোগ তো সাকিব তারে দিবে না। তাহলে তোমার আউট করার উপায় কি? আবার পেসার নিয়ে আসতে হবে। পেসার এনে দ্বিতীয় বলে উইকেট পাইছে। তাতে লাভটা কী হয়েছে? লাভটা হচ্ছে যে শেষের দিকে আপনার কোটার 1 ওভার ছিল না, ওই 1টা ওভার নষ্ট হয়েছে। ওই 1 ওভারে সাকিবের ওই যে স্পিনার দিয়েছিল 19 নম্বর ওভারে, ওই ওভারে 27 বা 28 রান বের হয়ে গেছিল। মানে হাউ হি ক্যান চেঞ্জ দ্য ম্যাচ বাই প্লেয়িং 4 or 6 বল। এই হচ্ছে পুরো ব্যাপারটা। সাকিব বুঝায় বলল প্রেস কনফারেন্সে যে দিস ইজ সিনারিও। এই একটা মাত্র মুভ দেওয়াতে মাশরাফি নিজেকে 4 নম্বরে তুলে আনাতে রংপুর ম্যাচ থেকে ছিটকে গেছে ট্যাকটিক্যাল গেমে। মাশরাফি কোনো রান না করলেও, সাকিব বলতেছে উনি যে 2টা 4 মারছে এটা তো বেশি হয়েছে, কোনো রান না করলেও ওনার ওই এক ট্যাকটিক্যাল মুভে আমরা পিছিয়ে গেছি। এইটা হচ্ছে মাশরাফি। এরকম টুকটাক তার বহুত কাজ আছে যেগুলা অনেক সময় আমরা বুঝতেও পারি নাই, যেগুলো এরকম সাকিবের মতো কেউ আমাদেরকে বুঝায় দিছে, বা অন্য কেউ আশরাফুল অনেক সময় ধরায় দিছে যে এই যে মুভটা দিল ভাই কেন দিল বলেন তো। তখন আমরা বুঝছি যে এইটার অর্থ হচ্ছে এই। সবসময় যে সে ম্যাজিক করছে, আমরা আসলে হচ্ছে কি, আমরা মাশরাফির পুরো ব্যাপারটারে এই যে ম্যাজিক, তারপরে মিথ, এইসবে আটকায় রেখে মাশরাফিকে মানে করতে পারি নাই, মানে সঠিকভাবে জাতির সামনে উপস্থাপন করতে পারি নাই। তার যে ক্রিকেটীয় গুণটা, তার যে ক্রিকেটীয় বৈশিষ্ট্য, যেমন আমি দেখি এখন অনেকেই অবাক হন এটা শুনলে, তারা আসলে পেছন ফিরে দেখতেও পান না ঠিক মতো। এটার ব্যর্থতা তো আমাদেরই, যে বাংলাদেশে অনেকের ধারণা বাংলাদেশে কাটার ব্যাপারটা আমদানিই করছে মুস্তাফিজ। কাটার ব্যাপারটা সেরা প্রয়োগকারী বাংলাদেশে মুস্তাফিজ, কিন্তু বাংলাদেশে কাটার ব্যাপারটা সবচেয়ে ভালো একটা সময় করতো মাশরাফি। মাশরাফির কাটার, মাশরাফির রিভার্স করানোর ক্ষমতা, এগুলো নিয়েও আমরা ঠিকমতো লেখালেখি করি নাই। ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি যে আমি দফায় দফায় মাশরাফিকে, শুধু মাশরাফির এই স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার নিয়ে লিখে গেছি, মোটিভেশন নিয়ে লিখে গেছি। ফলে পাবলিক পারসেপশন তৈরি হয়েছে যে এই লোকটার মধ্যে ক্রিকেট বলে কিছু নাই, এই লোকটা শুধু স্পিরিচুয়ালি এবং মোটিভেশনালি ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত, এই লোকটার মধ্যে ক্রিকেট কিছু নেই। দেখেন অ্যান্ডি রবার্টস যে মাশরাফির স্বপ্ন আমাদের দেখাইছিল যে পৃথিবীর অন্যতম সেরা গতি তারকা হবে, সারা পৃথিবী ডমিনেট করবে পেস বোলিং দিয়ে, সেটা ইনজুরি তাকে হতে দেয় নাই। ওখানেও মাশরাফির নিজেরও দোষ ছিল, যেগুলো ওই বইতে লেখা হয় নাই। মাশরাফি নিজের প্রতি প্রচণ্ড অবহেলা করছে, মাশরাফি নিজের যত্ন নেয় নাই ঠিক মতো, মানে যেগুলোকে আমরা রোমান্টিসিজম হিসাবে দেখি, যে সেই ইনজুরি থাকা অবস্থায় সাঁতার কেটে বেড়ানো, গ্রামে গিয়ে গাছে ওঠা, অমুক তমুক, এগুলো করতে গিয়ে তার ইনজুরি প্রলং হয়েছে এবং শরীরটা আর একসময় ঠিকমতো গঠিতই হয় নাই, ফলে তাকে বারবার ইনজুরিতে পড়তে হয়েছে। ফলে অ্যান্ডি রবার্টস যে মাশরাফির স্বপ্ন ও সেই 2000 সালের দিকে এসে দেখায় গেছিলেন, ওই মাশরাফিকে আমরা পাইলাম না। তার মানে এই না যে মাশরাফিকে কোনো রূপেই আমরা পাই নাই ক্রিকেটে। ক্রিকেটটার মাশরাফিরও অসাধারণ একটা ভূমিকা আছে। যাই হোক, আজকে মূলত অধিনায়ক মাশরাফিকে নিয়ে আলাপ করলাম। আশা করি অধিনায়ক মাশরাফি সম্পর্কে নতুন এই মূল্যায়ন, ফিরে দেখা মূল্যায়ন অন্য এক সময় আরেকটু বিস্তারিত পরিসরে কোথাও জানাতে পারবো। সুযোগ পেলে হয়তো রিথিঙ্ক করা যাবে পুরো ব্যাপারটা। মাশরাফির জন্য জন্মদিনের আবারও শুভেচ্ছা থাকলো। সবাই ভালো থাকবেন। আর